গল্পের নাম তান্ত্রিক। ধীরেন্দ্রলাল ধর। দুর্গা বিনোদ স্কুলে মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাস করলেও মুরব্বি অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হলো কেরানি। যাক, চাকরিটা হয়ে দুবেলা অন্যের সংস্থান তো হলো। দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে। সন্ধ্যা 7টা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলল রাত 9টা অবধি। দর্শনশাস্ত্রে সে এমএ পাস করেছে। এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরও 10 জনের মাঝে বসে। আশ্রমিক মহাত্মাদের বাণী শুনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কি না জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন, যিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জল পোড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য বলিয়ে আরাম করে দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইল খানেক হেঁটে গেলে একটি গ্রাম। গায়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির, পাশে একখানি চালা ঘর। ঘরের দাবায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনে ধনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি ও ভাঁড় আছে। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জড়ো করে সামনে মাদুরে বসে আছে। দুর্গা বিনোদও বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়, চোখ দুটি জবা ফুলের মতো লাল, তার ওপর কপালে চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয় হয় বেশি তাকে দেখে। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জড়ো করে প্রণাম জানালো। সাধু নিজে থেকেই বললেন, কি চায়? গুরু মেলা অত সহজ নয়, আগে নিজেকে তৈরি কর, তারপর শুরু করবি। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্রশক্তি ধারণ করবি কেমন করে? সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ। দুর্গা বিনোদ ভরসা পেল। এবার বলল, কিভাবে তৈরি হতে হবে? বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন আতস্থ হবে, চিত্ত দৃঢ় হবে। তখন গুরু মন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে, তার আগে কিচ্ছু হবে না তোর। দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে বদলাতে পারেনি। তান্ত্রিকের ওপর তার বিশ্বাস হলো। প্রথম দর্শনে এমনভাবে মনের কথাটা টেনে বলা অত সহজ নয়। বিকেল অবধি দুর্গা বিনোদ কালীবাবার সামনে বসেই রইল। অবধূত কালীবাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না।
কলসি থেকে ভাঁড়ে ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন। দু একজনকে ওষুধও দেন। ওষুধ মানে কাউকে ধুনোর ছাই, কাউকে ধূপের আতপোড়া কাঠি। এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি, আর এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি। এই সব ইত্যাদি ইত্যাদি। বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালীবাবাও একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে দর্শনও করেছে, পরদিন অনেকের উপদেশ বাণী শুনেছে। কিন্তু কালীবাবার মতো অলৌকিক ক্ষমতা কারোর দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব পরকম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন, এ কথা মানতেই হবে। দুর্গা বিনোদ কালীবাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন, তাহলে দুর্গা বিনোদ একদিন কৃতার্থ হবে। কালীবাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে আর কথাই বলেন না। প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন জয়স্তু। দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে। কথা কম বলে, অনর্থক কোনো ঘোরা ফেরা করে পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছেন। কালীবাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে। হঠাৎ একদিন মাস 6 পরে কালীবাবা বললেন, তুই তো রবিবারে আসিস, আসছে শনিবার আয় না, সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি। এ তো আমার সৌভাগ্য। সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানেই থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি, একটা রাত তো। তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস। কি আনতে হবে বলুন? তুই আর কি আনবি? 3 বোতল দেশি মদ আনবি, তাতেই হবে। কালীবাবা গুনগুন করে উঠলেন, মদ খায় মা কালী বলে? তারপর কলসি থেকে 1 ভাঁড় মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গা বিনোদ সেদিন খুব খুশি হলো। কালীবাবা মদ চেয়েছেন, পুজো দেখবার জন্য ডেকেছেন, এবার তিনি ওনার ওপর প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালীবাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো জ্বলছে। কালীবাবা দাবায় বসেছিলেন। বললেন, এনেছিস? দে। বোতল 3টি নিয়ে কালীবাবা মন্দিরে চলে গেলেন। বললেন, 2 ঘন্টা এখন বস, পুজোর সময় আমি তোকে ডাকব। মাদুর পাতা ছিল। দুর্গা বিনোদ সেই মাদুরের ওপর উঠে বসল। মিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতেই চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাদ মস্তক মুড়ে দিল। শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবু মনে হয় মশা তার কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে 2-3টে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে।
কাছাকাছি মানুষ আছে বলে তো মনে হয় না। কালীবাবা এই ঘরখানাতেও কেউ থাকে না, তার পরিজনরা থাকে ওই গ্রামে। এখানে কালীবাবা একাই থাকে। সাধন ভোজনের জন্য পোকা ডাকছে, চারিপাশে নিঝুম। এই তো সন্ধ্যা হয়েছে, এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। পাশে একজন কথা বলার মানুষ থাকলে তো ভালোই হতো, বড় একা একা মনে হয়। দেওয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমোতে শুরু করে। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়েই পড়েছিল। সহসা ঘুম ভাঙল কালীবাবার ডাকে, আয় উঠে আয়, এবার মায়ের আরতি হবে। ধড়মড় করে উঠে দুর্গা বিনোদ কালীবাবার অনুসরণ করল। মন্দিরের মধ্যে প্রদীপ জ্বলছে, ধূপ ধুনায় অন্ধকার। ছোট্ট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টে বোতল। কালীবাবা আসনে গিয়ে বসলেন, বললেন, তুই দরজার বাইরে গিয়ে বস। দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল। কালীবাবা মন্ত্র উচ্চারণ শুরু করলেন। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এইভাবে পূজা করার পর হাঁক দিয়ে উঠলেন। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলো ধোঁয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজন কে বসে আছে। ও কে? কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে। কি বৃষ্টি ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। আরতি শেষ হয়। শাঁখ বাজিয়ে কালীবাবা বললেন, মদের 3টি বোতল মায়ের চরণে স্পর্শ করে হাঁক দিলেন। তারপর বললেন, প্রণাম কর, প্রসাদ নে। দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে এক ভাঁড় মদ ঢেলে কালীবাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন, বললেন, খাও। লোকটি মদ খেল। কালীবাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন। তাকে বললেন, ধরো, ওকে ধরো। লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না। ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ তো ভয় পাসনি, খা মায়ের প্রসাদ, কালীবাবা বললেন। দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই, এ তো কঙ্কালের করটি। দুর্গা বিনোদের সারা দেহ এবার কেঁপে কেঁপে উঠল। না না বলেই এক লাফে দাঁড়িয়ে উঠেই সে ছুটল। সোজা পথ দিয়ে সে ছুটতে লাগলো। কানে এলো পেছনে কে যেন অট্ট হাসি হাসছে। সেই অন্ধকার পথে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামল একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পেছন পানে তাকালো, পেছনে কেউ আসছে কিনা। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল। তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল। একটা দোকানের দাবায় সে বসে পড়ল। পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে। মদের ভাঁড়টা
যেন এগিয়ে ধরেছে। দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। তার আর জ্ঞান নেই। সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কদিন তার সময় লেগেছিল। তাহলে গল্পটি এখানেই শেষ করলাম।